আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার শরীফুল্লাহ আহমেদ পি ইঞ্চ, চেয়ারম্যান, স্ট্রেইনফিল্ড জিওটেকনিক্স লিমিটেড। আমার কোম্পানির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন, ফাউন্ডেশন ডিজাইন এবং সাবসয়েল ইনভেস্টিগেশন, এই তিনটি বিষয়ের যে কনসালটেন্সি, সেটা আপনারা যারা বিল্ডিং কনস্ট্রাকশন করবেন, বিল্ডিং ওনার বা বিল্ডিং ডেভেলপার, তারা এই কনসালটেন্সিগুলা কার কাছ থেকে নেবেন বা কাদের কাছ থেকে নেবেন, এই বিষয়টা আপনাদের জানা দরকার। আপনারা জানেন ঢাকা মহানগরীর বিল্ডিং ডেভেলপমেন্টের যে কনসালটেন্সি, সেটা রাজুক পরিচালনা করে। তো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক 2008 সাল থেকে বাংলাদেশ প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স রেজিস্ট্রেশন বোর্ড BPERB-তে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ার এবং সাবসয়েল ইনভেস্টিগেশন কনসালটেন্ট বা জিওটেকনিক্যাল কনসালটেন্ট, তাদের জন্য একটি নিয়ম প্রচলন করে। সেটা হচ্ছে যে BPERB-তে অ্যাপ্লিকেশন দিতে হবে এই কনসালটেন্সিগুলোর ব্যাপারে, এবং সেখানে বাংলাদেশের টপ মোস্ট জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং ফাউন্ডেশন ইঞ্জিনিয়াররা পরীক্ষা নেবেন। পরীক্ষা নিয়ে একজন ইঞ্জিনিয়ারকে এই কনসালটেন্সিগুলো করার জন্য অথরিটি প্রদান করবেন। তো একজন সিভিল ইঞ্জিনিয়ার যখন BSc সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করেন, তখন তার কি কি কাজ করার যোগ্যতা থাকে এটা আপনাদের একটু জানা দরকার। BSc সিভিল ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটি থিওরিটিক্যাল ডিগ্রি। আমরা যে 4 বছর বুয়েটে পড়াশোনা করি, বুয়েট থেকে একদিনও আমাদেরকে কোনো একজন বিল্ডিংয়ের ওনারের কাছে পাঠানো হয় না যে এখানে একটা বিল্ডিং আছে, এটার আর্কিটেকচারাল ডিজাইন হয়েছে, তুমি ওই ডিজাইনটা, আর্কিটেকচারাল ডিজাইনটা নিয়ে এসে তুমি ইন্ডিপেন্ডেন্টলি একটা স্ট্রাকচারাল ডিজাইন করো। স্ট্রাকচারাল ডিজাইন করে আর্কিটেক্টের কাছে সাবমিট করো। ওইখানে যে প্রজেক্ট ইঞ্জিনিয়ার যারা আছেন, আর্কিটেক্ট যারা আছেন, তারা তোমার এই ডিজাইনটা দেখবে। তাহলে এটা হতো একটা প্রফেশনাল ডিগ্রি। তো আমাদেরকে আসলে সে অর্থে কোনো প্রফেশনাল কোনো কোর্স করানো হয় না। আমাদের ডিজাইন যেটা করানো হয় সেটা একটা অ্যাজাম্পশনের ভিত্তিতে। স্যার একটা আর্কিটেকচারাল ডিজাইন আমাকে বা আমাদেরকে প্রিন্ট করে দিয়ে দিল যে এটা অ্যানালাইসিস করে ডিজাইন করে নিয়ে আসো, কিন্তু এই ডিজাইনটা কি বাস্তবসম্মত কিনা, বিশেষ করে আমাদের যে ডিটেলিংগুলা, ড্রয়িংগুলা, সেগুলো বিল্ডিং কোড অনুযায়ী হয়েছে কিনা, সেই বিষয়গুলা এতটা প্র্যাকটিক্যালি কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে শেখানো হয় না। এটা হলো একটা বিষয়। আরেকটা হচ্ছে যে একজন সিভিল ইঞ্জিনিয়ার স্ট্রাকচারাল ডিজাইন, ফাউন্ডেশন ডিজাইন, সাবসয়েল ইনভেস্টিগেশন বা জিওটেকনিক্যাল প্র্যাকটিস কতটুকু করতে পারেন, এটা উনি যদি নিজে জানেন, আমি নিজে বুঝলাম যে আমি পারি, তাহলে বিষয়টা কিন্তু অথেন্টিক হবে না। আমাকে সিনিয়র কারো কাছে পরীক্ষা দিয়ে আমাকে কিন্তু সেই যোগ্যতার সার্টিফিকেটটা নিতে হবে যে আমি আসলে কাজ পারি কিনা। 7 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়াররা যখন বাংলাদেশ প্রফেশনাল রেজিস্ট্রেশন বোর্ড BPERB-তে যখন ইন্টারভিউ দিতে যান, তখন তারা কিন্তু কিছুই বলতে পারেন না। তো এখন 15 বছরের অভিজ্ঞতা মানে কি? একজন অনেক বড় ইঞ্জিনিয়ার। 10 বছরের অভিজ্ঞতা মানে কি? মোটামুটি বড় ইঞ্জিনিয়ার। 5 বছরের অভিজ্ঞতা মানে কি? একজন এক্সপিরিয়েন্সড ইঞ্জিনিয়ার। তো তারা কিন্তু কোনো প্রশ্নের উত্তর কিন্তু তারা দিতে পারেন না। কেন দিতে পারেন না? কারণটা হচ্ছে আমি যে প্র্যাকটিসটা করছি, আমি যে ডিজাইনগুলো করছি, সেই ডিজাইনগুলো কতটুকু হলো কি হলো না, এটা কিন্তু আমাকে পরীক্ষা দিয়ে একটা সার্টিফিকেশন আমাকে নিতে হবে। আর না হইলে কিন্তু আমি এই কনসালটেন্সিগুলো করতে পারবো না। তো বাংলাদেশ প্রফেশনাল রেজিস্ট্রেশন বোর্ড থেকে কিন্তু একজন ইঞ্জিনিয়ার পরীক্ষা দিয়ে যখন
এনলিস্টমেন্ট বা রেজিস্ট্রেশন নেন তখন তাকে কিন্তু একটা সার্টিফিকেট দেওয়া হয়। সেই সার্টিফিকেটে কিন্তু লেখা থাকে যে এক মিনিমাম বা লোয়েস্ট যে ক্যাটাগরি সেটা হচ্ছে যে একজন বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার তিনি একটা 6 তলা পর্যন্ত বিল্ডিং ডিজাইন করতে পারবেন। ছোটখাটো রেসিডেন্সিয়াল 6 তলা বিল্ডিং যদি হয় তাহলে উনি সেটা ডিজাইন করতে পারবেন। এটাকে বলা হয় ক্যাটাগরি এ। আর ক্যাটাগরি বি মানে হচ্ছে 7,500 স্কোয়ার মিটার পর্যন্ত টোটাল বিল্ডিং এর সবগুলা ফ্লোর মিলিয়ে যদি 7,500 স্কোয়ার মিটার হয় তাহলে উনি এই বিল্ডিংটা ডিজাইন করতে পারবেন। এর চেয়ে বড় হলে উনি করতে পারবেন না। তাহলে সেটা মোটামুটি 5,000 স্কোয়ার ফিটের একটা 15 তলা বিল্ডিং। কারণ একটা 15 তলা বিল্ডিং কখনো 5,000 স্কোয়ার ফিটের কম হয় না। তাহলে 5,000 স্কোয়ার ফিটের একটা 15 তলা বিল্ডিং উনি ডিজাইন করতে পারবেন, বা 7,500 স্কোয়ার ফিটের একটা 10 তলা বিল্ডিং তিনি ডিজাইন করতে পারবেন। এটা হচ্ছে মিডিয়াম ক্যাটাগরি, এটাকে বলা হয় ক্যাটাগরি বি। তারপরে আসে ক্যাটাগরি সি। ক্যাটাগরি সি মানে হচ্ছে এর চেয়ে বেশি এরিয়া এবং এর চেয়ে উঁচু বিল্ডিং তিনি ডিজাইন করতে পারবেন, এবং যে কোনো রকম বিল্ডিং তিনি ডিজাইন করতে পারবেন। আনলিমিটেড হাইট, আনলিমিটেড এরিয়া এবং আনলিমিটেড ভলিউম সম্পন্ন বিল্ডিং, যে কোনো ভলিউম অফ ওয়ার্ক যিনি করতে পারবেন, কনসালটেন্সি করতে পারবেন, সেটা হলো ক্যাটাগরি সি। তাহলে আপনি এত টাকা খরচ করে একটা বিল্ডিং করবেন, আপনি মনে করেন একটা 20 তলা বিল্ডিং করবেন 12,000 স্কোয়ার ফিটের, তাহলে এটা তো ক্যাটাগরি সি লাগবে। তাহলে আপনার যে ইঞ্জিনিয়ার আছেন উনি হয়তো ক্যাটাগরি বি বা ক্যাটাগরি এ, তো তাকে দিয়ে যদি আপনি ডিজাইনটা করান, তো কেন করাবেন? আপনার কয় লাখ টাকা বাঁচবে? ওই দিন একজনে ফোন করলো যে একটা ডিজাইন বেটিং করে দিতে হবে। কি ডিজাইন? একটা 10 তলা বিল্ডিং, 43,000 স্কোয়ার ফিট প্রতি ফ্লোর। এটা হচ্ছে একটা 10 তলা গার্মেন্টস বিল্ডিং, বেসমেন্ট প্লাস 9 তলা। তাহলে এটার বেটিং করে দিতে হবে। আমি প্রথমে জিজ্ঞেস করলাম যে আপনার যে ইঞ্জিনিয়ারকে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দিয়ে এটা যে ডিজাইন করিয়েছেন তার ফি কত, তাকে কত টাকা দিয়েছেন বা দিবেন? বলছে তার সাথে তো কন্ট্রাক্ট হলো এটা 18 লাখ টাকা দিব। এখন 18 লাখ টাকা দিয়ে আপনি ডিজাইন করাচ্ছেন, তারপর দেখা গেছে যে ইঞ্জিনিয়ার ভিজিটিং কার্ডে লিখেছে এমএসসি ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারাল। তো এমএসসি ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারাল বুয়েটের সেন্ট্রাল লাইব্রেরিতে কিন্তু বুয়েট থেকে যারা এমএসসি করে তাদের কিন্তু থিসিস পেপারটা অনলাইন লাইব্রেরিতে পাওয়া যায়, বুয়েটের সেন্ট্রাল লাইব্রেরিতে কিন্তু পাওয়া যায়। সেখানে ওই ইঞ্জিনিয়ার ওনার ওই নামে আমি সার্চ দিয়েছি, কোনো এমএসসি ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারাল কোনো থিসিস পাওয়া যায়নি। তারপরে দেখা গেল যে উনি 5 বছর আগে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এমএসসি ভর্তি হয়েছিলেন, 3টা কোর্স করে উনি চলে আসছেন, তারপরে আর কন্টিনিউ করেন নাই। বাট উনি কিন্তু ওনার ভিজিটিং কার্ডে লিখতেছেন যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, এমএসসি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বুয়েট। আচ্ছা, তারপরে দেখলাম যে ওনার আসলে বিপিআরবি এনলিস্টমেন্ট আছে। সেটা কোন ক্যাটাগরির? বিপিআর এনলিস্টমেন্ট পাওয়া গেছে বি ক্যাটাগরির। তো বি ক্যাটাগরিতে মোস্ট প্রবাবলি ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং নাই, সেখানে কমার্শিয়াল বিল্ডিং আছে, রেসিডেন্সিয়াল বিল্ডিং আছে, ইনস্টিটিউশনাল বিল্ডিং আছে। তাইলে আপনার ক্যাটাগরি বি এত হিউজ এরিয়ার বিল্ডিং, এত বড় এরিয়ার বিল্ডিং এবং ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং ডিজাইন করার তার কিন্তু কোনো অথরিটি নাই। কিন্তু এই যে এমএসসি ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারাল ভিজিটিং কার্ডে লিখে লিখে কিন্তু উনি কাজটা জোগাড় করে ফেললেন। তা আমি যেটা বললাম যে এই বিল্ডিং আমি যদি ডিজাইন করতাম তা আমাকে দিয়েই তো 12 লাখ টাকা দিয়ে আপনি ডিজাইন করাতে পারতেন। তাহলে আপনি 18 লাখ টাকা দিয়ে ডিজাইন করাচ্ছেন, ওই ইঞ্জিনিয়ারের, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের আসলে সেরকম কোনো যোগ্যতাই নেই। তো আপনারা এরকম ভুল করবেন না। যে কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার স্ট্রাকচারাল ডিজাইন করানোর আগে আপনি দেখবেন যে সেটা স্ট্রাকচারাল ডিজাইনার আপনার সি ক্যাটাগরি বা বি ক্যাটাগরি, আপনার যে ক্যাটাগরি লাগবে, বাংলাদেশ প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স রেজিস্ট্রেশন বোর্ডে উনি এনলিস্টেড কিনা, উনি পরীক্ষা দিয়ে সেখান থেকে যোগ্যতা প্রমাণ করে এসেছেন কিনা। আরেকটা হলো যে সাবসয়েল ইনভেস্টিগেশন। আপনি যে সাবসয়েল ইনভেস্টিগেশন যে করাবেন এবং সেটা থেকে যে একটা রিকমেন্ডেশন আপনি পাবেন, এবং আপনি যে ফাউন্ডেশন ডিজাইনটা করাবেন সেটা হলো জিওটেকনিক্যাল কনসালটেন্সি। তো আমাদের দেশে অনেক স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আছেন
যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ ক্যাটাগরি সি, কিন্তু সাবসয়েল ইনভেস্টিগেশন বা জিওটেকনিক্যাল প্র্যাকটিসের জন্য তাদের কোনো এনলিস্টমেন্টই নাই, তাহলে তাকে দিয়ে আপনি স্ট্রাকচারাল ডিজাইন করাইতে পারেন, কিন্তু সাবসয়েল ইনভেস্টিগেশন বা জিওটেকনিক্যাল ডিজাইন তো করাতে পারবেন না। তো আপনারা সবাই শিক্ষিত সচেতন মানুষ, আপনারা যদি যারা সাবসয়েল ইনভেস্টিগেশন, জিওটেকনিক্যাল কনসালটেন্সি করেন, যারা স্ট্রাকচারাল কনসালটেন্সি করেন, এবং আপনার প্রজেক্টের যে কোয়ালিটি কন্ট্রোল এবং কমপ্লিশন সার্টিফিকেট সেগুলোর জন্যও কিন্তু আপনার এনলিস্টমেন্ট আছে। এখন আপনার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যদি ক্যাটাগরি সি হয় স্ট্রাকচারাল ডিজাইনে, উনি যদি প্রজেক্টের কোয়ালিটি কন্ট্রোল এবং কমপ্লিশন সার্টিফিকেট যে দেয়া সেটাতে যদি ক্যাটাগরি সি না হন, তাহলে তো তাকে দিয়ে আপনি শুধু স্ট্রাকচারাল ডিজাইন করাতে পারবেন, কোয়ালিটি কন্ট্রোল ওনাকে দিয়ে করাতে পারবেন না। তা আপনারা যদি ব্যাপকভাবে এগুলো জিজ্ঞেস করতে থাকেন, তাহলে কিন্তু আমাদের পরিবেশটা চেঞ্জ হবে। আপনি এত 10 লাখ 15 লাখ 5 লাখ টাকা দিয়ে ডিজাইন করাচ্ছেন, যার অথরিটি নাই তাকে দিয়ে কেন ডিজাইন করাচ্ছেন? যাদের অথরিটি আছে, এরকম ডিজাইনের কি অভাব আছে বাংলাদেশে? অভাব কিন্তু নাই। তাহলে আপনারা এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবেন এবং আস্তে আস্তে যোগ্য ব্যক্তিকে দিয়া জেনুইন কনসালটেন্সি আপনারা করাবেন। আর জেনুইন কনসালটেন্সির জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, কোয়ালিটি কন্ট্রোল, সাবসয়েল ইনভেস্টিগেশন অ্যান্ড জিওটেকনিক্যাল কনসালটেন্সি এবং একটা প্রজেক্টের যে কমপ্লিশন সার্টিফিকেট দেয়া, এই সবগুলো বিষয়ের উপরেই কিন্তু আমার বাংলাদেশ প্রফেশনাল রেজিস্ট্রেশন বোর্ড BPERB থেকে ক্যাটাগরি সি, মানে সর্বোচ্চ ক্যাটাগরি, আনলিমিটেড এরিয়া, আনলিমিটেড হাইট এবং আনলিমিটেড ভলিউমের কিন্তু এনলিস্টমেন্ট নেওয়া আছে। তা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কোম্পানির নাম স্টেনফিল্ড জিওটেকনিক্স লিমিটেড। আমার কোম্পানি সাবসয়েল ইনভেস্টিগেশন, গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট, স্ট্রাকচারাল ডিজাইন, কোয়ালিটি কন্ট্রোল এবং স্ট্রাকচারাল কনস্ট্রাকশনের উপর কাজ করছে গত 16 বছর ধরে। তো আপনারা আমার সাথে এবং আমার কোম্পানির সাথে যদি যোগাযোগ করেন, আপনার জেনুইন কনসালটেন্সি পাবেন, জেনুইন কোয়ালিটি কন্ট্রোল পাবেন এবং আপনার প্রজেক্টের যে কমপ্লিশন সার্টিফিকেট সেটা আপনি নিতে পারবেন।